হ্যালো এভরিওয়ান, বাংলা দ্বিতীয় পত্রের ওভারঅল ভিউ নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা ইতিমধ্যে অনেক ধরনের সাজেশন পেয়ে গেছো। তবে আজকের এই ভিডিওটাতে আমরা কি লিখবো না, কোনটা লিখলে আমরা একটা ভালো মার্কস আশা করতে পারি এবং হচ্ছে এই অল্প সময়ে আমরা কিভাবে সব কিছু রিভিশন দিতে পারি তাই নিয়ে আজকের এই ভিডিওটা। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করে দিই। যেহেতু সময় বেশি নেই এর জন্য আমি স্লাইডও বানাতে পারিনি, লিখে তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমাদের ব্যাকরণ অংশে থাকবে 30 নম্বর এবং আমাদের নির্মিত অংশে থাকবে 70 নম্বর। তো টোটাল আমাদের 100 মার্কের পরীক্ষা, সময় থাকবে 3 ঘন্টা। তার ভিতর আমাদের লক্ষ্য থাকবে 1 ঘন্টার ভিতর ব্যাকরণের যে 30 নম্বর আছে সেটা কমপ্লিট করে ফেলা। আর যারা 1 ঘন্টার চেয়ে কম সময় করে ফেলবা তাদের জন্য অনেক বেশি শুভকামনা। তো এই ক্ষেত্রে আমাদের যেটা সমস্যার সম্মুখীন হতে হয় যে আমরা যেহেতু অথবা দিয়ে থাকে তাহলে আমরা কোন টপিকগুলো অ্যান্সার করব সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। তাহলে দেখো তোমাদের জন্য আমি এই কাজটা সহজ করে দিচ্ছি। প্রথমত আমরা দেখব উচ্চারণেও ঠিক সেমভাবে তোমার দেওয়া থাকবে যে কোনো 5টি উচ্চারণের নিয়ম লিখো, অথবা দেওয়া হতে পারে যে 5টি শুদ্ধ উচ্চারণ লিখো। তখন তুমি কি করবা? যখন আমরা শুদ্ধ উচ্চারণটা নির্ণয় করব তখন সেক্ষেত্রে আমাদের সময়ও বেঁচে যাবে এবং কি আমরা ভালো একদম কাট একটা মার্ক পাওয়ার আমাদের সম্ভাবনা থাকে। তাহলে অবশ্যই যে অথবা অংশটা দেওয়া থাকবে সেই অথবা অংশ থেকে যে শুদ্ধ উচ্চারণটা নির্ণয় করতে বলবে সেটাই আমরা অ্যান্সার করব। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব এটা আমাদের একটা প্রশ্ন থেকে যায়। আমি তোমাদেরকে একটা ছোট্ট করে একটা ট্রিক্স শিখিয়ে দিই যে তোমরা কি করবা, ছোট্ট করে একটা ছক এঁকে ফেলবা। ধরো একটা ছক আঁকলা। এখন তোমরা আবার অনেকেও এটাও বলতে পারো যে এত ছকটক আঁকার কি আছে, এত কিছু লিখে কি অ্যান্সার করতে হয়? তবে এটা তাদের জন্য না, যারা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারবা তাদের জন্যই আমি বলবো যে তোমরা একটা ছোট করে ছক এঁকে নিলা। সেখানে হচ্ছে জাস্ট 5 নম্বরের জন্য 5টা ঘর করলা। তুমি 5 নম্বরের জন্য জাস্ট 5টা ঘর করে ফেললা এবং সেখানে তুমি কি লিখলা যে ভুল আর কি সঠিক, জাস্ট এইটুকুই লিখে ফেললা। লিখে তুমি সুন্দর করে যে ভুল ওয়ার্ডগুলো আছে একপাশে লিখে দিলে আর সেটার যে শুদ্ধ উচ্চারণটা সেটা তুমি একপাশে লিখে দিলে, তাহলে তোমার টিচারের বুঝতেও সুবিধা হবে এবং তুমি একটা ভালো মার্ক আশা করতে পারো। ঠিক সেমভাবে বানানের ক্ষেত্রেও আমি এই ট্রিক্সটা তোমাদেরকে ফলো করতে বলবো এবং বানানের নিয়ম লিখতে বলা হইতে পারে এবং শুদ্ধ বানান তোমাকে লিখতে বলা হইতে পারে। তাহলে তুমি কোনটা অ্যান্সার করবা? অবশ্যই যেটা শুদ্ধ বানান তোমাকে লিখতে বলবে সেটা তুমি অ্যান্সার করবা। আর কিভাবে অ্যান্সার করবা? এভাবে একটা ছক করে জাস্ট ভুল শব্দগুলো একপাশে লিখবা, যেটা তুমি পারো সেগুলো সঠিক অ্যান্সারটা একপাশে লিখে ফেলবা। তাহলে আমাদের এখানে 10 নাম্বার কভার হয়ে গেল। এবং নেক্সট আমরা চলে যাই ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণীর ভিতরেও সেম বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এগুলো নিয়ে বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে, বর্ণনামূলক প্রশ্ন থাকবে। সেগুলো অ্যান্সার করতে গেলে আমাদের অনেকটা সময় এখানে চলে যাবে এবং উদাহরণ সহ ব্যাখ্যা সহ যখন আমরা এগুলো লিখতে যাবো অনেক সময় আমাদের মনেও থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো 5টি বিশেষণ নির্ণয় করতে বলবে, যে কোনো 5টি ভার্ব অর্থাৎ হচ্ছে তোমার ক্রিয়া নির্ণয় করতে বলবে, তাহলে সেখানে আমরা সেটা এভাবে অ্যান্সার দিব। তো এই ক্ষেত্রে তোমরা আবার অনেকে কি করো, পুরো অনুচ্ছেদটা লিখে ফেলো, লিখে তারপর সেখান থেকে নির্ণয় করো। আমি বলবো যে এটা তোমরা স্কিপ করবা। এখানে তোমরা যে কোনো যদি 5টি বিশেষণের নাম লিখতে বলে তাহলে 5টি বিশেষণ লিখে তুমি এখানে যে 5টা বিশেষণ তুমি নির্ণয় করছো সেইগুলো লিখে দিবা। তাহলে তোমার সময়ও বেঁচে যাচ্ছে, তুমি ইজিলি অ্যান্সার করতে পারতেছো। নেক্সট আমরা চলে যাব উপসর্গ অথবা সমাস। আমি বলবো যারা সমাসে একদম মাস্টার, যাদের সমাস নিয়ে কোনো ধরনের কোনো কি নেই, তোমাদের নিজেদের ভিতর কনফিডেন্স আছে, নিজেদের ভিতর কনফিউশন নাই, তাহলে সেক্ষেত্রে তোমরা সমাস অ্যান্সার করবা। আর যারা সমাস নিয়ে একটু কনফিউজ তাদের জন্য আমার বেস্ট সাজেশন থাকবে উপসর্গ অ্যান্সার করা। কারণ উপসর্গ থেকে প্রত্যেক বছরই সকল বোর্ডে একটা প্রশ্নই বেশিরভাগ সময় আসে, সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নিয়ে, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এছাড়াও আমি তোমাদেরকে বলবো বিগত 5 বছরে যেই উপসর্গের উপর প্রশ্ন আসছে এগুলো তুমি একদম ঝালাই করে ফেলবা, তাহলে এখানে তোমার 5 মার্ক কি সুন্দরভাবে তুমি লিখতে পারতেছো। তবে আমি বলবো যে কেন সমাস পারলে কি তুমি অ্যান্সার করবে না? অবশ্যই অ্যান্সার করবা, কারণ এখানে তোমার সময় বেঁচে যাচ্ছে, প্লাস তুমি কাট মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সবটা তোমার উপর নির্ভর করতেছে। নেক্সট আমরা চলে যাই বাক্যান্তর। বাক্যান্তরের ক্ষেত্রে ঠিক সেম অবস্থা, যে
বাক্যের শ্রেণী বিভাগ তোমাকে বলতে পারে যে বাক্য নিয়ে অনেক কিছু লেখালেখি করতে হবে, বর্ণনামূলক প্রশ্ন যেটাকে বলে সেটা লিখতে বলা হতে পারে, বাট তুমি সেটাই স্কিপ করবা। এখানে যে চেঞ্জিং সেন্টেন্স যেটাকে বলে যে চেঞ্জ করতে বলবে, তোমার বাক্যগুলোকে চেঞ্জ করতে বলবে, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এভাবে চেঞ্জ করতে বলবে। তখন তুমি কি করবা, এখন কি যে বাক্যটাকে চেঞ্জ করতে বলছে সেটাও লিখবা, অ্যান্ড হচ্ছে নতুন যে তুমি চেঞ্জ করা বাক্য সেটাও লিখবা। আমি এখানে বলবো যে তুমি সময় যদি বাঁচাতে চাও তাহলে তুমি এখানে কি করবা, ধরো তুমি সরল বাক্যে সেটাকে রূপান্তর করলা, একটা যৌগিক বাক্যকে তুমি সরল বাক্যে রূপান্তর করলা, তাহলে তুমি গ নাম্বার প্রশ্নটা অ্যান্সার দিচ্ছ, যেটাকে তুমি সরল বাক্যে রূপান্তর করছো এবং সেই সরল বাক্যটা লিখে দিলা। যখন তুমি গ লিখে সরল লিখে লিখবা তখন তোমার টিচার কিন্তু এমনি বুঝে যাবে যে তুমি গ নাম্বার প্রশ্নটার যৌগিক বাক্যটাকে সরল বাক্যে রূপান্তর করেছো, তাহলে ইজিলি সে বুঝে যাচ্ছে, কোনো প্রকারের কনফিউশন থাকতেছে না। নেক্সট আমরা চলে যাই 6 নম্বরে, প্রয়োগ অপপ্রয়োগ। আমরা সবাই জানি প্রয়োগে হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে সেই অনুচ্ছেদটা শুদ্ধ করে লিখতে বলা হবে। তো সেখানে অনেক ধরনের ব্যাকরণিক ভুল থাকতে পারে, বানান ভুল থাকতে পারে, তারপর বাগধারার ভুল থাকতে পারে। তো এই ভুলগুলোকে তুমি কি করবা, সঠিক করে লিখবা। এই ক্ষেত্রে কিন্তু পুরো অনুচ্ছেদটা তুমি লিখবা। যখন তুমি পুরো অনুচ্ছেদটা লিখবা তাহলে তোমার শিক্ষকের এক্ষেত্রে বুঝতেই সুবিধা হবে এবং তোমারও সেটা কি ঠিকভাবে শুদ্ধভাবে উপস্থাপন করতে ইজি হবে। তাহলে এক্ষেত্রে তুমি অনুচ্ছেদটা পুরোটা লেখার চেষ্টা করবা। কি করবা, অনুচ্ছেদটা পুরোটা লেখার চেষ্টা করবা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 30 মার্কের প্রিপারেশন, আলহামদুলিল্লাহ। নেক্সট আমরা চলে যাই আমাদের নির্মিতির যে 70 নম্বর, পারিভাষিক শব্দ এবং অনুবাদ এবং পারিভাষিক শব্দ থেকে আমরা সবাই জানি, আমরা পারিভাষিক শব্দটাকেই আমি সবাইকে বলি যে এটাই অ্যান্সার করবা, কেননা পারিভাষিক শব্দতে তুমি কম সময়ে ভালো মার্ক পাবা। কিন্তু যদি পারিভাষিক শব্দতে তুমি দেখো যে কঠিন আসছে, তুমি 4টা পারতেছো 5টা পারতেছো, এখানে কিন্তু 10 নম্বর, এটা মনে রাখবা। 4টা পারতেছো 5টা পারতেছো যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে অনুবাদটা একটু দেখতে হবে। দেখো আমরা সবাই ইংরেজি পড়ে আসছি, অনুবাদে হচ্ছে একটা ইংরেজি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটাকে তুমি বাংলায় লিখবা। মোটামুটি 2-3 বার যদি তুমি পড়ো একটা সামগ্রিক একটা ধারণা পেয়ে যাবে এবং আমার মনে হয় তুমি 3 থেকে 4টা লাইন লিখতে পারবা। সেখানে কিন্তু 5-6 পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তুমি মাত্র পারিভাষিক শব্দ 4টা পারলা, 4টা লিখে তুমি চলে আসলা, 6 নাম্বার ছেড়ে চলে আসলা, এটা কিন্তু করা যাবে না। তাহলে তুমি দেখবা যে তোমার কোনটা কমন পড়তেছে। যদি পারিভাষিক শব্দ কমন পড়ে যায় তাহলে পারিভাষিক শব্দ অ্যান্সার করে ফেলবা। যদি দেখতেছো পারিভাষিক শব্দটা কমন পড়ে না তাহলে অবশ্যই তুমি অনুবাদটা ট্রাই করবা, অন্তত ট্রাই করবা যেন মার্ক ছুটে না যায়। নেক্সট আমরা চলে যাই দিনলিপি, অভিজ্ঞতা এবং হচ্ছে প্রতিবেদন। এক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করি যে তোমরা প্রতিবেদনটা অ্যান্সার করবা। প্রতিবেদনের একটা নির্দিষ্ট একটা কাঠামো থাকে এবং সেই কাঠামোটা যখন আমরা ঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, লিখতে পারি, একটা ভালো মার্ক পাওয়া যায়। সেটা আমরা 9-10 থেকে দেখে আসতেছি। তবে হ্যাঁ, যারা হচ্ছে সবসময় ডায়েরি লিখে থাকো, তোমাদের এক্ষেত্রে ক্রিয়েটিভ নলেজ আছে, তাদের জন্য আমি বলবো যে দিনলিপি এবং অভিজ্ঞতা তোমরা অ্যান্সার করতে পারো এবং এটার কোনো কাঠামো নাই, এটা তুমি ইজিলি জাস্ট সময়, তারিখ, বার লিখেই শুরু করে দিতে পারো। তবে আমি বলবো বেস্ট হবে প্রতিবেদনটা লেখা। নেক্সট আমরা চলে যাই সংলাপ এবং ছোট গল্প। এটার ভিতরে আমরা বলে থাকি যে সংলাপ অ্যান্সার করার জন্য ছোট গল্পতে বিশাল পরিমাণে লেখা লাগে, তো এটা আমরা স্কিপ করব। তবে সংলাপ যদি আবার কমন না পড়ে তাহলে তুমি ছোট গল্প লিখতে পারো। সংলাপের ক্ষেত্রে আমরা কি 14 থেকে 15টা আমরা কি করব, ডায়লগ দেওয়ার চেষ্টা করব। 14 থেকে 15টা যদি আমরা জোড়া দেই তাহলেই আমাদের জন্য এনাফ হয়ে যায়, আমরা মোটামুটি ভালো একটা মার্ক পেতে পারি। নেক্সট আমরা চলে যাব সারাংশ সারমর্ম বা ভাব সম্প্রসারণ, যেটা সবচেয়ে বেশি বিতর্কিত। যে সারাংশ সারমর্ম এত ছোট লিখলে কি আমাদেরকে 10 নম্বর দিবে? অবশ্যই দিবে, কেন দিবে না? তুমি যদি মূল সারাংশ সারমর্মটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, কেন তোমাকে টিচার মার্ক দিবে না বলো? অবশ্যই সে মার্ক দিবে। তবে হ্যাঁ, ধরো তুমি সময় বাঁচানোর জন্য সারাংশ সারমর্ম যে টপিকটা আসবে সেটা তোমার কমন পড়েনি, বাট তুমি তোমার সময় বাঁচানোর জন্য একটা হজবরল লেখা লিখে চলে আসলে, তবে এটা করলে কিন্তু তুমি এখানে 10 নম্বর থেকে 2-3 পাচ্ছ, তাহলে দেখো অনেকটা মার্ক কিন্তু তোমার কেটে যাচ্ছে। কিন্তু তুমি যখন কোনো একটা বাক্যের ভাব সম্প্রসারণ করবা, সেটা অবশ্যই তুমি নিজ থেকে 2-3 পৃষ্ঠা লিখে ফেলতে পারবা, তাহলে এখানে তোমার 5-6 পাওয়ার সম্ভাবনাটা আছে। তাহলে যদি তোমার কমন পড়ে যায়, যদিও জানি যে সারাংশ সারমর্ম আমাদের কমন পড়ে না, যদি তোমার মনে হয় যে না আমি সুন্দর করে লিখতে পারবো, তাহলে অবশ্যই বেস্ট হবে সারাংশ সারমর্ম অ্যান্সার করা। যদি দেখো যে এটা তোমার একদমই কমন পড়ে নাই, ইহকলে তুমি এটা কখনোই দেখো নাই, তাহলে অবশ্যই তুমি ভাব সম্প্রসারণ অ্যান্সার করবা। নেক্সট আমরা চলে যাই বৈদ্যুতিন চিঠি, আবেদন
পত্র এখান থেকে সবসময় আমি বলি তোমাদের বৈদ্যুতিন চিঠি অ্যান্সার করার জন্য, কারণ বৈদ্যুতিন চিঠির কাঠামোটা সবচেয়ে সুন্দর, ইজি এবং এটা 5 মিনিটে লিখে ফেলা যায়, সবচেয়ে সহজ, ভালো মার্ক পাওয়া যায় এবং কম সময়ে লিখে ফেলা যায়। আবেদনপত্রের ভিতরে আবার অনেক ভেরিয়েশন আছে, অনেক ভাগ বাটোয়ারা আছে, তো এটা আমরা স্কিপ করব, বৈদ্যুতিন চিঠি থেকে অ্যান্সার করার চেষ্টা করব। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আমাদের রচনা। রচনা নিয়ে তোমরা সবাই এখন অবধি কনফিউজ যে আমরা কি কি রচনা পড়বো। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা সিম্পল ওয়ে শিখিয়ে দিচ্ছি। দেখো 8টা বোর্ডের আলাদা আলাদা করে তোমার এখানে সাজেশন দেওয়া কিন্তু সম্ভব না, তবে তোমরা যেটা করতে পারো, শুধুমাত্র রচনার জন্য না, ওভারঅল প্রত্যেকটা টপিকের জন্য তুমি যে কোনো 5টা, তোমাদের যে কোনো 5টা না, তোমাদের বিগত যে 5 বোর্ড আছে, তোমরা যে যার বোর্ডে আছো সেখান থেকে 5টা বোর্ড সলভ করে ফেলবা। এটা একদম মাস্ট তোমাদের জন্য, 5টা বোর্ড তোমরা সলভ করে ফেলবা, তাহলে তুমি বুঝে যাবা যে তোমার বোর্ডে কি টাইপের রচনা আসতেছে। এখন দেখো আমি নির্দিষ্ট করে বলে দিলাম এই 5টা পড়ে আসো, বাট সেটা ঢাকা বোর্ডে কমন পড়লো কিন্তু কুমিল্লা বোর্ডে আসলো না, যশোর বোর্ডে আসলো না, তখন তোমরাই কিন্তু আমাকে আবার বকাবকি করবা, গালিগালাজ করবা যে আপনি তো বলছিলেন এই রচনাগুলো তো আসলো না। সেক্ষেত্রে আমরা এই জন্যই রচনার স্পেসিফিক সাজেশন দিতে ভয় পাই, যেহেতু এক এক বোর্ডে এক এক ধরনের রচনা এসে থাকে। তো তুমি যখন 5 বছরের এই বোর্ডের প্রশ্ন দেখবা, সেটা শুধু রচনার জন্য নয়, প্রত্যেকটা টপিকের জন্য যখন দেখবা, তখন কিন্তু তুমি বুঝে যাবা যে তোমার বোর্ডে কি টাইপের প্রশ্ন আসতেছে। আর পারিভাষিক শব্দটা এটা একদিনে পড়লে কখনোই তোমার ভালো করা সম্ভব নয়, সেটা আমরা সবাই জানি, আগে থেকে যাদের পড়া আছে তা তোমাকে অবশ্যই সেটা 8-10 বছরের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। আর যদি তোমার না থাকে তাহলে তুমি ওইটা স্কিপ করে অনুবাদটা অ্যান্সার করতে পারো। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি ওভারঅল একটা রচনার উপর সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে এই 5টা টপিকের উপর আমরা সবসময় দেখি প্রত্যেকটা বোর্ডে একটা না একটা প্রশ্ন থাকে। সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান নিয়ে একটা প্রশ্ন থাকবেই, মুক্তিযুদ্ধ নিয়ে, পর্যটন শিল্প, পোশাক শিল্প, পরিবেশ দূষণ, এগুলো থেকে আমরা প্রত্যেক বছরেই দেখি প্রত্যেক বোর্ডে একটা না একটা প্রশ্ন এসে থাকে। তাহলে এই 5টা টপিক তুমি একটু ফোকাসে রাখতে পারো, এই 5টা টপিকের ভিতর যতগুলো রচনা আছে তুমি শিখে ফেলতে পারো, একবার করে অন্তত পড়ে ফেলতে পারো, যেন তোমার কি রিস্ক না হয়ে যায়। ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করছি তোমরা ভালো একটা প্রিপারেশন হবে তোমাদের, এবং পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।